সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। অনুষ্ঠান ভালো লাগছে এটা আপনাদের দেখেই বোঝা যায় যে 3:30 বাজলো মানেই দেবরাজ শাস্ত্রী অনুষ্ঠান এই চ্যানেলে, এবং সব মানুষজন এইভাবে বসে থাকে কারণ কিছু বক্তব্য শোনার জন্য। ভালো লাগে কারণ যখন ফোনের মধ্যে যখন সবাই বলে যে স্যার কথা বলবো তখন ভালো লাগে। তবে এটা লাইভ অনুষ্ঠান নয়, এটা রেকর্ডেড প্রোগ্রাম চলছে, এটা আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। তাই এখানে কেউ ফোনে কথা বলতে চাইবেন না, তবে অনুষ্ঠানটা ভালোভাবে শুনুন। আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনারা কিভাবে ভালো থাকবেন, কোথায় গেলে আপনারা কার্যকারিতা পাবেন, সবাই তো বক্তব্য রাখে, সবাই বলছে আপনি আমার কাছে আসুন আমি কার্যকারিতা করব। দেবরাজ শাস্ত্রী সেটা বলে না। দেবরাজ শাস্ত্রী বক্তব্যগুলোকে শুনুন, শুনলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কাকে বলে। কারণ বিচারটা তো সোজা সাবজেক্ট নয়। এখনকার দিনে বিচারটা অনেক সোজা হয়ে দাঁড়িয়েছে। কেন হচ্ছে যে কোনো জায়গায় সাইকোলজি অ্যাপ্লাই করাই যায়। আর এটার জন্য জ্যোতিষ নিয়ে কিছু ঠাট্টা তামাশা কথাগুলো যখন শুনি খারাপ লাগে। কারণ দীর্ঘ 30 বছর ধরে যে সম্মানের সহিত আমি এই প্রোগ্রামগুলো করে এসেছি, মানুষজন যে সম্মানটা দেয়, এখন মাঝে মাঝে যখন শুনি যে স্যার অমুক জ্যোতিষের কাছে গিয়ে কাজ পাইনি, অমুক তান্ত্রিকের কাছে গিয়ে কাজ পাইনি, সত্যি এরাও তো আমাদের মতোই প্রফেশনে আছেন, আমাদেরই বন্ধু বান্ধবী হবে। কারণ সবার সঙ্গে পরিচিতি না হলেও তো আমাদের প্রফেশনে। তাহলে কারোর কাছে কাজ পাইনি মানে এটা তো বদনামটা আমারও কিছু না হলেও আসলো। কার্যকারিতাটা পাওয়াতে হবে। প্রতিটা জ্যোতিষতান্ত্রিকের টার্গেট হতে হবে যে মানুষকে সমস্যা মুক্ত করতে হবে, যে যেভাবেই হোক। মানুষজন যে বিশ্বাসটা নিয়ে আসছে আপনাদের কাছে, সেই বিশ্বাসটাকে অক্ষুণ্ণ রাখতেই হবে। এই মানসিকতা নিয়ে আপনাদের কার্যকারিতা করতে হবে। তাহলেই দেখবেন মানুষের প্রতি আবার পুনরায় সেই বিশ্বাসটা আবার পরিণত হয়ে গেছে। এইভাবেই করা উচিত, যেটা দেবরাজ শাস্ত্রী বরাবর করে। আজকে দেখবেন অনেক সময় অনেকে বলে যে চতুর্থ ভাব থেকে পড়াশোনা বিচার করা হয়, চতুর্থ ভাব থেকে পড়াশোনা, এইটুকু। এই যে শিক্ষার একটা প্রসারের কথা বলছি, এই প্রসারটা আপনাদের কাছে বলছি কেন হচ্ছে যে আপনারা বুঝুন। এই চতুর্থ ভাব থেকে আপনার সন্তানের ক্ষতির হিসাবটাও করা হয়। আপনার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা এই চতুর্থ ভাব থেকেই বিচার করা হয়। কিভাবে হবে স্যার? কারণ পঞ্চম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সেই চতুর্থ ভাব। আপনার সন্তান বিচার করছি আমরা পঞ্চম ভাব থেকে, তার দ্বাদশ ভাব কিন্তু সেই চতুর্থ ভাব। তাহলে আপনার সন্তানের কোনো ক্ষতি হতে চলেছে কিনা বা ক্ষতির আশঙ্কা আছে কিনা সেই দশা অন্তদশা অনুযায়ী বলে দেওয়া যায় যে আপনার সন্তানের সামনে কোনো বিপদ আসতে চলেছে। এবং যারা মেনেছে, যারা অনেকে আবার মানেননি, ভাবছেন যে এটা গল্প কথা হতেও পারে, ঘটে যাওয়ার পর বলছে স্যার এই কথাটা তো আমি অনেকদিন আগে আপনি আমাকে বলেছিলেন কিন্তু ঘটে গেল স্যার, এই বিপদটা ছিল স্যার, আমি এটা তো আমি অনেকদিন আগে বলেছিলাম, এই টাইমে আপনার সন্তানের বিপদ হতে চলেছে। এইটাকে বলা হয় ভবিষ্যৎ বক্তা। কারণ আপনার মামার বাড়ির লাভ, মামার বাড়ির লাভবান হবে কিনা সেটাও আপনার ছকের চতুর্থ ভাব থেকেই বিচার করতে হবে। কারণ ষষ্ঠ ভাবের একাদশ ভাব সেটাও কিন্তু আপনার চতুর্থ ভাব। তাহলে একটা ছক থেকে কিভাবে বিচার করছে? স্যার কি বলছেন স্যার? চতুর্থ ভাব তো স্যার পড়াশোনার ভাব এতদিন অব্দি শুনেছি। আমার চতুর্থ ভাব থেকে আমার মামা বাড়ি একাদশ মানে আমার লাভবান হবে কিনা সেটাও বলা যায় এই আমার ছক থেকে, অবশ্যই বলা যায়। এই জন্য আমি প্রথমেই বললাম শিক্ষার একটা বড় প্রয়োজনীয়তা আছে। এই শিক্ষার জায়গায় যার প্রসার বেশি থাকবে সেখানেই মানুষ লাভবান হবে, মানুষ সঠিক বিচার পাবে, সঠিক কার্যকারিতা পাবে এবং সঠিক সমস্যা থেকে মুক্ত হতে পারবে। এই জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তি সেটাও কিন্তু আপনার চতুর্থ ভাব থেকে। কি করে? অষ্টম ভাবের নবম ভাব। দেখুন অষ্টম ভাবের নবম ভাব হিসাব করলে আপনার চতুর্থ ভাব। তাহলে আপনি আপনার চতুর্থ ভাবে এই যে লটারি নিয়ে হঠাৎ অর্থপ্রাপ্তি নিয়ে অনেকে দুশ্চিন্তা করেন যে আমার লটারির যোগ আছে কিনা, কি আছে কিনা। কারণ সেটা দেখতে গেলে কি হচ্ছে,
এই চতুর্থ ভাব কি বলছেন স্যার? হ্যাঁ, অষ্টম ভাবের নবম ভাব, সেটাও কিন্তু চতুর্থ ভাব। এই যে বিচারের ধারাটাকে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এমনি এমনি একজন মানুষ ভবিষ্যৎ বক্তা হয় না, তার আগে অতীত মেলাতে হয়। তাই আমি প্রতিটা চেম্বারে একটা কথাই বলি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, কিন্তু আপনারা কেউ কিছু বলবেন না। টোটালটা আমি বলবো, আপনারা শুনবেন, মেলাবেন আপনাদের অতীত, তারপর আপনি দেখবেন যে অতীত কতটা সিডি মেলাতে পারলেন বা অতীতটা পুরোটাই মেলাতে পারলেন কিনা। তাহলে আমি যে ভবিষ্যতের কথা আপনাদের বলবো সেটা প্রতিটা নিয়ত আপনাদের মিলতে বাধ্য। এইভাবে আমি বিচারটা করেছি, এইভাবে মানুষকে সমস্যার জায়গাটাকে তুলে ধরেছি, সমাধানের রাস্তা দেখিয়েছি, এবং মানুষ সমস্যার সমাধান রাস্তা পেয়েছে, রেজাল্ট বুঝতে পেরেছে, দেবরাজ শাস্ত্রীকে আঁকড়ে ধরেছে। 30 বছর ধরে এইভাবেই সুনামের সাথে আমি কার্যকারিতা করে আসছি। কে বলে, আমি শুনি না যে আপনি অমুক জায়গায় গেছিলাম স্যার, অমুক গেছিলাম, কোনো কার্যকারিতা পাইনি, এতগুলো অর্থ নষ্ট, আমি শুনতে রাজি নই। কারণ আপনারা গেছিলেন কিছু আশায় অবশ্যই, কিন্তু আপনাদের ভিতরে ছিল অত্যন্ত লোভ। আপনাদের যদি হঠাৎ করে বলতো আপনার ছক তো মারাত্মক ছক, এটা তো কোটিপতির ছক, আপনার ছেলে তো উচ্চ শিক্ষা মারাত্মক ভাবে হবে, তুমি ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে চলে যাও, তুমি ছেলেকে ডাক্তারি লাইনে নিয়ে চলে যাও, এরকম ডাক্তারির ছক আমার কাছে এসেছিল। দুজন অ্যাস্ট্রোলজার তান্ত্রিক, তারা তাদেরকে প্রতিকার দিয়েছিলেন 3 বছর ধরে। তিনি বলেছিলেন ডাক্তারি হবে, কেউ একজন টাইম দিয়ে দিয়েছিলেন, কেউ দিয়েছিলেন, কিন্তু ডাক্তারি পায়নি। সেই ব্যক্তি যখন আমার কাছে এসেছিল, আমি ছক দেখে বলেছিলাম এটা ডাক্তারির ছক নয়। তখন বলছে স্যার এটা তো আপনি বললেন, কিন্তু স্যার আগে 3 জন ব্যক্তি কিন্তু বলেছিলেন এটা ডাক্তারির ছক, এটা ডাক্তার হবেই। কেউ বলেছিল 1 বছরের মধ্যে পাবে, কেউ বলেছে 2 বছরের মধ্যে ডাক্তার সে পাবেই পাবে। 3 বছরের মাথা হয়ে গেছে, কিন্তু ডাক্তার দিতে পারেনি। আমি বললাম ডাক্তারির ছকই নয় এটা, তা পাবে কোথা থেকে? এই যে মিসগাইড, তার তো অর্থ গেল সে খুলে এসেছিল, সে যে ছেলেকে পড়িয়েছিল সেই ছেলের কাছ থেকে সব বাজুতে, কেউ কোমরে সব পড়িয়েছিল, খুলে এসেছিল। আমার কাছে খুলে আসুন আর পড়েই আসুন, আমার কোনো যায় আসে না। আমি আপনার হরোস্কোপ দেখবো, বুঝবো, তারপরে আপনি আপনার ডিসিশনের জায়গায় যাবেন। আমি যদি দেখি যে এখানে হবে তো হবে, আমি যদি দেখি হবে না, ওই জায়গাটা আর দ্বিতীয়বার চেষ্টা করবেন না, তাহলেই ঠকবেন। কারণ এইভাবেই জায়গাটা হয়েছে। তখন তিনি বললেন স্যার আপনি প্রথম ব্যক্তি যিনি বললেন যে এটা ডাক্তারি ছক নয়, তাহলে বাকি 3 জন স্যার কি বলেছিল স্যার? না তাদের কথা তো আমি বলতে পারবো না স্যার, এইগুলো তো তারা দিয়েছিলেন। না সেটাও আমি বলতে পারবো না। কেন? আমার তো কাজ কারোর সঙ্গে কারোর ঝামেলা করাটা নয়, আমার কাজ আমি নিজেকে সবাইকে ছোট করে বড় হওয়ার টার্গেটটা নয়, আমার কাজ হচ্ছে আপনার জীবনের সঠিক পথটা দেখিয়ে দেওয়া। আজকে জ্যোতিষতান্ত্রিক কি করতে পারে সেটা দেখিয়ে দিতে পেরেছে এই দেবরাজ শাস্ত্রী। বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ দেখিয়ে দিয়েছে। তন্ত্র কথা বলে, তন্ত্রকে সঠিক উপায়ে অ্যাপ্লাই করলে তন্ত্র রেজাল্ট দেওয়াতে পারে, এটা দেখিয়ে দিয়েছে। কিন্তু তা বলে স্যার এই যে ডাক্তারি যে ছক নয় সেটা কি তন্ত্র করতে পারত? তন্ত্রের দ্বারা কি প্রতিকার করলে কি সেখানে ডাক্তারি পেত না? রাস্তা যেখানে নেই সেখানে কোনো প্রতিকার কার্যকারিতা করবে না, এটা ভালো করে বুঝে নিন। যারা আজকে প্রতারিত হয়েছেন, যারা আপনারা অপর প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছেন, তাদের যে কোনো জিনিসপত্র হাতে পড়ে আছেন, গলায় পড়ে আছেন, তারা লক্ষ্য করে দেখুন আপনার রাস্তা ছিল না, কিন্তু আপনাকে রাস্তার পরিবর্তে প্রতিকার দেওয়া হয়েছিল। যেরকম ভাবে ডাক্তার ছক হিসাবে তারা 3 জন মিলে প্রতিকার দিয়েছিল, তাদের প্রচুর একটা অর্থ ব্যয় হয়েছিল শুধু ছেলেকে ডাক্তারিতে পড়াবার জন্য, কিন্তু আমিও তো দিতে পারতাম, কিন্তু আমার কার্যকারিতা তো ওইটা নয়। আমার কার্যকারিতা হচ্ছে সঠিক পথে সঠিক উপায়ে মানুষটাকে সমস্যা মুক্ত করা, এবং আমার কথা মতো যে মানুষগুলো চলেছে তারা জীবনে সফলতা পেয়েছে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। 30 বছরের সুনামের সহিত এইভাবেই আমি এইভাবে চ্যালেঞ্জ দিয়েছি। কে কি বললো আমার জানার দরকার নেই, কোন জ্যোতিষ কি বলেছে, কোন তান্ত্রিক কি বলেছে, আমার জানার দরকার নেই। মাথায় রাখবেন আপনার হরোস্কোপে যেটা থাকবে তার বাইরে আপনি যেতে পারেন না। তন্ত্র আপনাকে সেইখান থেকে ডেভেলপমেন্ট করাতে পারবে না।
আপনার জায়গাতে ডাক্তারি ছকে কানেকশন নেই। আমি ইচ্ছা করলে যদি মহাশক্তি কবচ তাকে পড়িয়ে দিতাম, তাহলে কি সেই জায়গায় সে ডাক্তারি পেয়ে যেত? না, সে পেত না। কিন্তু 3 জনের জায়গায় 4 জনের নাম জড়িয়ে যেত। আমি যদি তাকে প্রতিকার করতাম, হ্যাঁ সে প্রতিকার করে আমিও কিছু অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু বদনাম আমিও করাতাম। আর আমি আজ পর্যন্ত বদনাম করাইনি। কেন? কারণ আমি সঠিক পথে সঠিক মানুষকে সেইভাবে রাস্তা দেখিয়েছি, যে রাস্তায় মানুষ হেঁটে কার্যকারিতা পেয়েছে। সুনামের সাথে দেবরাজ শাস্ত্রী সেই জায়গাটায় তৈরি করে রেখেছে, এবং আমার বংশ পরম্পরা রিলেটেড সেই জায়গায় কানেকশন না থাকলে আপনাকে আমি কার্যকারিতা করাতে পারবো না। জোর করে কোনো জিনিস হয় না, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। সবকিছুর মধ্যে একটা কারণ থাকে, কারণ ছাড়া কার্য হয় না। এইগুলোকে এইভাবে যদি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা আস্তে আস্তে ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের শরণাপন্ন হবেন, এবং হলে আপনারা আপনাদের জীবনের সমস্যা থেকে প্রকৃত হইতে মুক্ত হতে পারবেন। এই যে গতকাল আমার একটা অনুষ্ঠানে, আমার প্রোগ্রামে দেখে একজন মানুষ এসেছিলেন, তাকে বললাম তোমার উচ্চ শিক্ষা আছে, বলেছি তাকে উচ্চ শিক্ষা আছে, কিন্তু তোমার সরকারি চাকরি হবে না। তার মানে কি হবে না, বলে কি তার ট্রাই করো। কিন্তু সে একাধিক চাকরি পরিবর্তন, তাকে বলেছিলাম সে অলরেডি প্রাইভেটে 2-3টে চাকরি করছে, কিন্তু সরকারি চাকরি কিন্তু সে পায়নি। তাহলে এই যে জায়গাটা, সে বললো স্যার আমি একাধিক চাকরি পরিবর্তন হবেই, আপনার প্রাইভেটেই হবে। তখন বললো স্যার অলরেডি আমি স্যার চাকরি করছি, কিসে? প্রাইভেটে। আর না এটা কি ফার্স্ট চাকরি? বলে না স্যার এর আগে 2টো চাকরি আমি করি, তবে 3 নম্বর চাকরি। তাহলে তার আগেই তো আমি বললাম একাধিক চাকরি পরিবর্তন। এই হচ্ছে প্রেডিকশন। এই প্রেডিকশন যিনি জানেন, যিনি এইভাবে নিজেকে সমস্যা থেকে কিভাবে বের করতে সেই রাস্তা জানেন, সেই কার্যকারিতা দিতে পারবেন। আর আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ এই জায়গাটা মারাত্মক 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 কার্যকারিতা করে গেছে। তাই আজকে প্রতিটা মানুষ যেখানে কার্যকারিতা পায়নি, সেই মহাশক্তি কবচ সেই জায়গায় রেজাল্ট দেখিয়ে দিয়েছে, এবং মানুষ এখন মহাশক্তি কবচকে আঁকড়ে ধরছে। আঁকড়ে ধরাটা কারণ আছে, আঁকড়ে ধরা আছে যদি কোনো জায়গায় কার্যকারিতা পায় তে অবশ্যই আঁকড়াবে, সেটাই আঁকড়াচ্ছে। তা বলে অবাস্তব জিনিস না, আমি বুঝবো জানবো তারপরে আপনাকে আমি প্রতিকার দেব। আমার কাছে কিন্তু মোটিভ নয় যে আপনার থেকে কি করে অর্থ নেব, আমার কাছে টার্গেট হচ্ছে আপনাকে সমস্যা কি করে মুক্ত করব। তাই আমার টার্গেটটাকে বোঝার চেষ্টা করবেন। আমার টার্গেট যদি থাকতো আপনার থেকে অর্থ নেব, তাহলে আমার কাছে কিন্তু কার্যকারিতা থাকতো আপনাকে কি করে অর্থ তুলবো, কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনাকে কি করে সমস্যা মুক্ত করব। এই টার্গেটটা নিয়ে চলি বলে আজকে প্রতিটা মানুষ সফলতা পেয়েছে। দীর্ঘ 30 বছর ধরে জোর গলায় বলতে অসুবিধা নেই যে সফলতার কাজ দেবরাজ শাস্ত্রী করে এসছে, এবং দেবরাজ শাস্ত্রীকে যারা আঁকড়েছে তারা জীবনও আর অন্য কোনো জ্যোতিষস্থান থেকে কাজে যাবে না। আর যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি দেখা করবেন, নিচ থেকে স্কলিং এ যাচ্ছে, এই স্কলিং এ দেখে নিন যার কোথায় কোন জায়গায় আপনার সুবিধা, সেই অনুযায়ী বুকিং করবেন। বুকিং ছাড়া কেউ আসবেন না। যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, এই মুহূর্তে আসতে পারছেন না কিন্তু সমস্যায় পড়ে আছে, তার জন্য কোনো চিন্তা নেই, তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে। অনলাইন কনসালটেন্সি কিভাবে করবেন না করবেন তার জন্য এই ফোন নাম্বার দুটো আছে, দুটো নাম্বার টুকে রাখুন। এবং এই দুটো নাম্বারকে আমি বারবার সব অনুষ্ঠানে বলি যে এইভাবেই টুকে রাখবেন। প্রয়োজনে এই দুটো নাম্বার আপনাদের মারাত্মক কাজ করে যাবে আপনাদের জীবনের ভবিষ্যতের জায়গাটাকে ঠিকঠাক ভাবে তৈরি করার ক্ষেত্রে। যাকেই বিশ্বাস করুন, যেখানেই যান সবকিছু কার্যকারিতা করবেন, কিন্তু নিজের মনকে প্রশ্ন করবেন। মন আপনাকে যে কথা বলবে সেটাই কাজ দেবেন। আজকের সময় বলছে আর সময় নেই, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায়, নমস্কার, সবাই ভালো থাকবেন।